তোষামোদ নয়, ক্ষমতাকে প্রশ্ন করাই গণমাধ্যমের কাজ। আমরা প্রশ্ন করতে চাই আপনার হয়ে, জানতে চাই আপনি যা জানতে চান। শুরু করছি গ্লোবাল টেলিভিশনের নিয়মিত আয়োজন আর কাবেল প্রশ্নগুলো সহজ। এই অনুষ্ঠানে আমরা চলমান ঘটনার নানান তথ্য ও বক্তব্য তুলে ধরি, অতিথিদের কাছে জানতে চাই সেসব তথ্য বক্তব্যের প্রতিক্রিয়া ও বিশ্লেষণ। আপনাদের সঙ্গে আছি আমি সাঈদ খান। আমাদের আজকের আলোচনার বিষয় জনরায় ও সংবিধান কি সাংঘর্ষিক। এছাড়াও চলমান রাজনীতির নানান বিষয় নিয়ে আমরা আলোচনা শুনব এবং আজকে মাননীয় প্রধানমন্ত্রী ওনার নির্বাচনী প্রতিশ্রুতি যে খাল খনন কর্মসূচির সূচনা করেছেন, এই সকল বিষয় নিয়ে আলোচনা করবার জন্য আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ডক্টর সাইফুল আলম চৌধুরী। আপনাকে স্বাগত জানাচ্ছি। এবং আমাদের সঙ্গে আছেন সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষক শাহেদ আলম। আপনাকেও স্বাগত জানাচ্ছি। শাহেদ ভাই, আপনাকে দিয়ে আলোচনা শুরু করতে চাই। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, দুটি নির্বাচন হয়েছে। একটি পক্ষ দুটি ওত নিয়েছে, আরেকটি পক্ষ একটি ওত নিয়েছে। এ নিয়ে বিতর্ক আছে। সংসদের অধিবেশনের ফার্স্ট ডে সেকেন্ড ডে নিয়েও নানান ধরনের আলোচনা আছে। কেউ বলছে সংবিধান ভায়োলেট করেছে, কেউ আবার রাষ্ট্রপতিকে ইমপিচ করবার জন্য দাবি তুলেছে, ওয়াকআউট করেছে। জাতীয় সঙ্গীত বাজানোর পরেও অনেকে বসেছিল। এসব বিষয় নিয়ে নানান ধরনের ডালপালা ছড়াচ্ছে। টোটাল বিষয়টাকে আপনি কিভাবে আসলে এক জায়গায় করে দেখবেন? আপনাকে অনেক ধন্যবাদ। ঈদের অগ্রিম শুভেচ্ছা। বিষয়টা হলো যে আমি সংসদ কেন্দ্রিক যে আলোচনাগুলো হচ্ছে, জুলাই সনদ কিংবা সংবিধান সংস্কার পরিষদ গঠন এবং রাষ্ট্রপতির ভাষণ, এই জিনিসগুলোকে আমি একবারেই যে খুব বিচলিত এমন বিষয় না। এগুলো আমাদের নিয়মিত আলোচনার একটা অংশ, হরহামেশা আলোচনা, এবং এইটা আমাদের যে অনগোয়িং অর্থাৎ চলমান যে রাজনৈতিক সংস্কৃতি, সেটা সংস্কৃতির অংশ। কিন্তু এই সংস্কৃতির মধ্যে থেকেও আপনাকে নেতিবাচক দিক তো অনেকখানিই আছে। যেমন আমি নির্বাচনের আগে বলেছি, খুব জোর দিয়েই বলেছি, যেটা বিএনপির রাজনৈতিক অবস্থানের বাইরে ছিল, যে আমি বলেছি গণভোটে হ্যাঁ জয়যুক্ত হলে বিএনপির উপরে সংসদের প্রথম অধিবেশন থেকেই একটা খড়গ তৈরি হবে। সংস্কারের নামে যে 9 মাস চলা ঐকমত্য কমিশনের যেই প্রচেষ্টা, যেখানে বিন্দুমাত্র ঐকমত্য হয়নি বলেই নোট অফ ডিসেন্ট সহ জুলাই সনদ স্বাক্ষরের যে আনুষ্ঠানিকতা আমরা দেখেছিলাম, এবং ওই ঐকমত্য কমিশনের একটা গুরুত্বপূর্ণ অংশ এনসিপি তখন ওইটা স্বাক্ষর করেনি। তারা সংসদে যেদিন গিয়েছে সেই দিন পাশ হওয়ার পর স্বাক্ষর করেছে। অর্থাৎ এটাকে কি বলে, মানে পরিপূর্ণ গণভোটের ফলাফল তারা যখন হাতে পেয়েছে তখনই স্বাক্ষর করেছে, তারা কোনো ঝুঁকি নেয়নি। তো যেই ঐকমত্য হয়নি যেই কমিশনের, সেই ঐকমত্যের নামে 9 মাস চলা যে বিভাজন ছিল, সেই বিভাজনটার একটা সাময়িক বিরতি আমি বলেছিলাম নির্বাচন। হ্যাঁ ভোট জিতলে ওই যে বিরতির পরে নতুন নাটক শুরু হবে, তো সেই নাটকটা আমরা দেখছি। কিন্তু যদি না ভোট জয়যুক্ত হতো তাহলে আমার ধারণা এই নাটকগুলো থাকতো না, এবং বিএনপি তার যে রাষ্ট্র মেরামতের যে 31 দফার ওয়াদা ছিল, নিজস্ব সংস্কারের ওয়াদা ছিল, সেই নিরিখে তারা প্রত্যেকটা কাজ বাস্তবায়ন করতে, এমনকি নোট অফ ডিসেন্ট সহ যেই বিষয়গুলো ঐকমত্য কমিশনে আলোচিত হয়েছিল, জাতির কাছে তারা ওয়াদা করেছিল, এমন না যে না ভোট জয়যুক্ত হয়েছে বলে তারা সব বাতিল করে দিবে। তারা বলতো আমরা যতটুকু সাইন করেছি অতটুকু আমরা মেনে চলবো। এখনও তারা বলছে আমরা যতটুকু সাইন করেছি অতটুকু মেনে চলবো। কিন্তু এই যে নাটক, সেটা হয়তো দেখা যেত না যদি না ভোট জয়যুক্ত হতো। এই জায়গায় অনেকে বলছেন যে বিএনপির পক্ষ থেকে এখন কথায় কথায় সংবিধানের দোহাই দেয়া হচ্ছে, কিন্তু অভ্যুত্থান তো সংবিধান মেনে হয়নি, বা এই যে হাসিনার পতন, এখানেও সংবিধান মানা হয়নি। সংবিধান মানা হলে তো শেখ হাসিনাই কন্টিনিউ করবার কথা। এটার পক্ষে বিপক্ষে যুক্তি আছে। ধরুন, সরকার তার সরকারি অবস্থান থেকে ব্যাখ্যা দিচ্ছে, আবার যারা এটা একেবারেই বলার চেষ্টা করছে যে সংবিধান মেনে হয় নাই, তো তাহলে হাসিনা ক্ষমতায়, তারাও আবেগের বশবর্তীতে কথা বলছেন। দেখুন, আমাদের এই রাষ্ট্র কোনো দিন কোনোভাবে অসাংবিধানিকভাবে চলেনি। আমি তো বারবার বলছি, আমাদের সংবিধানের একটা হচ্ছে দুটি সরকার ব্যবস্থা, দুটি, একটা হচ্ছে সরকার প্রধান, একটা হচ্ছে রাষ্ট্রপ্রধান। তো সরকার প্রধান হচ্ছে সংসদের যিনি প্রধান, সংসদের দলের প্রধান থাকে, এবং সরকারের যিনি প্রধান, প্রধানমন্ত্রী সরকার প্রধান, তার পতন হতে পারে, তার চলে যাওয়া হতে পারে।
সংসদ ভেঙে দেওয়ার ক্ষমতাও সাংবিধানিক একটা প্রক্রিয়ার অংশ, যে কোনো কারণেই হোক। কিন্তু রাষ্ট্রপ্রধান যতক্ষণ পর্যন্ত একটা রাষ্ট্রে অটুট আছেন ততক্ষণ পর্যন্ত একটা সাংবিধানিক প্রসেস। এই 5 আগস্টের অভ্যুত্থানের পর রাষ্ট্রপ্রধান তো সরকার প্রধান তো পালিয়ে যাওয়ার পর সংসদ ভেঙে দেওয়ার প্রেক্ষিতে সাংবিধানিক কাজটাই তিনি করেছিলেন। সুতরাং আমরা কিন্তু একদিনও সংবিধানের বাইরে যাইনি। যাওয়ার সুযোগ ছিল যদি বিপ্লবী সরকার তারা যেটা চেয়েছিল সেটা হতো। তারা তো রাষ্ট্রপতির কাছেই শপথ নিয়েছে, রাষ্ট্রপতির মাধ্যমেই অধ্যাদেশ, আদেশ, অর্ডিন্যান্স এগুলো জারি হয়েছে। সুতরাং একটা তো ঠিক দলীয় অবস্থান থেকে বিএনপি যেটা বলছে যে সংবিধানের বাইরে যাওয়ার সুযোগ নেই, কিন্তু আরেকটা পক্ষ বলছে যে না, এত আবেগ যদি বলা হয় তাহলে হাসিনার পতনও অসাংবিধানিক ছিল। এখন ওকে ধরলে সবই ধরা যায়, আবার না ধরলে কিছুই ধরা যায় না। সুতরাং আপনাকে মানতে হবে যে না, আপনি রাষ্ট্রটাকে ঠিক পথে নিতে চান কিনা, না আপনি আবদারের রাষ্ট্র পরিণত করতে চান। আপনি কি ছেলে খেলার আবেদন করে আপনি রাষ্ট্র পরিচালনা করবেন, না আপনি রুলস রেগুলেশনস গাইডেন্স দিয়ে আপনি রাষ্ট্রকে পরিচালনা করবেন? সেটা যদি আপনি করেন তাহলে আপনাকে তো পার্টিকুলার সেট অফ রুলস মানতে হবে। সংবিধান হচ্ছে সেই রুলস, সংবিধান হচ্ছে সেই গাইডলাইন। সুতরাং সেটা মানতে হবে। সরকারের পক্ষ থেকে যেটা বলা হয়েছে আমি মনে করি এটা প্রকৃত অবস্থান। আবদারের জায়গাটা কোথায়? আবদারের জায়গাটা হলো যে সংবিধান সংস্কার পরিষদের সভা ডাকতে হবে, যেটি বিষয়ে আমাদের কোনো নির্দেশনা নেই, এমনকি এটি ঐক্যমত কমিশনে আলোচনাও হয় নাই কখনো। নির্বাচনের আগে এসে ঐক্যমত্য কমিশনের যারা দায়িত্বে ছিলেন, আমার শ্রদ্ধেয় শিক্ষক এবং বড় ভাই যারা, তারা এটা ওই আবদারের প্রেক্ষিতে, যেহেতু ডক্টর ইউনূসের সরকার ছিল যে মামার বাড়ির আবদারের একটা সরকার, আমি বলি মামার বাড়ির আবদারের সরকার, কেউ একজন আবদার করলো, আচ্ছা ঠিক আছে এটা করে দিলাম, মানে ওইটার যে কোনো বাধ্যবাধকতা আছে কিনা, আবদার করলো একটা গোষ্ঠী মপ করে বলল একে বন্ধ করে দাও, বন্ধ করে দিলাম, ওকে খুলে দাও, খুলে দিলাম, ওইটা চালু করে দাও, চালু করে দিলাম। তো এরকম মামার বাড়ির আবদারের একটা সরকার পরিচালনা করেছেন ডক্টর ইউনূস, তার রাষ্ট্র সম্পর্কে ন্যূনতম জ্ঞান না থাকার কারণে। সেই সময় এই যে গণভোট নিয়ে আসলো এবং সংবিধান সংস্কার পরিষদের নামে একটা নতুন ধারণা নিয়ে আসলো, যেটা তার একটা ডেট দিয়ে দিল 180 দিনের মধ্যে স্বয়ংক্রিয়ভাবে এটি কার্যকর হয়ে যাবে। সেটাও তো শুভঙ্করের ফাঁকি। এখন 180 দিন মানে কি আপনার 6 মাস। তো এই 180 দিন কি বিজনেস ডেজ না সাধারণ ডেজ? বিজনেস ডেজ হলে তো 6 মাস হয় না, এটা 1 বছর হয়। 1 বছরের বেশিও হতে পারে, বেশি 1.5 বছর হতে পারে সংবিধানের অধিবেশন ডে যদি ধরা হয়। কিন্তু এটা তো সাংবিধানিক বিষয়, তো সেটা কি 180 সাংবিধানিক কার্য দিবস, না বিজনেস দিবস, না সাধারণ দিবস? কোথাও তো তর্জমা করা হয়নি, বলা হয়েছে 180 দিবস। গ্যাপ আছে। তো আমি বললাম এই যে অনেক বিষয় হয়েছে যে জোর করে ঢুকানো হয়েছে তখন। এখন জোর করে তখন ঢুকানো হয়েছে, বিএনপি তখন দেখছে যেটা, তখনই এই বিষয়গুলো নিয়ে যদি তারা বেশি কসলাকসলি করে নির্বাচনটা অনিশ্চিত হয়ে যাবে। সুতরাং তারা কসলাকসলি করেনি। এখন এসে যখন আইনের ফাঁকফোকর তৈরি হচ্ছে তখন তাদেরকে বলা হচ্ছে যে তোমরা এসব টালবাহানা করছো। কিন্তু আপনার এই পুরো প্রসেসটাই, আবদারটাই তো সংবিধানের বাইরের একটা আবদার, যেটা করা হয়েছে, চাপিয়ে দেওয়া হয়েছে, যেটা নিয়ে ঐক্যমত কমিশনেও কোনো ঐক্যমত হয়নি, আলোচনা হয়নি। এটি ডক্টর ইউনূসের মামার বাড়ির আবদার সরকারের একটা কল্পনাপ্রসূত একটা বিষয়কে ইন্টিগ্রেট করা হয়েছে। সেখান থেকেই যত ঝামেলার উৎপত্তি বলে আমার মনে হয়। জি, প্রফেসর সাইফুল আলম, একই বিষয়ে আপনার কাছ থেকে শুনতে চাই। একেবারে আবদার সরকার ছিল অন্তর্বর্তীকালীন সরকার, শাহেদ ভাইয়ের কথা অনুযায়ী, মানে যে যা আবদার করেছে সব দিয়েছে। তো বিএনপিও তো কিছু আবদার করেছিল, সেগুলো দিল না কেন? না, সবার আবদার মিঠাই নেই, এটা হচ্ছে মানে সিলেক্টিভ। না, মামাবাড়ি তো সবারই হয়। না, মামাবাড়ির সবার দেখেন, যদি সেই তর্কে যাই তাহলে যখন ঐক্যমত্য কমিশন হয় তখন দল ছিল 32টা, পরে আসা হয় 30টা সিগনেচারের সময়। 32টা দল যখন হয়েছিল 2025 সালে সম্ভবত জুনে, তখন নিবন্ধনকৃত দল ছিল মাত্র 17টা, অথচ টোটাল তখন নিবন্ধনের দলের সংখ্যা ছিল 51টা। ঠিক আছে, সো আপনি বাকিগুলোকে বাদ দিলেন কোন ক্রাইটেরিয়ায়, তাই না? তারপর পরবর্তীতে অনেকে ইলেকশন করেছে, কারণ আওয়ামী লীগ সহ তার 14 দল তো বাদ গেছে, তাদের মধ্যে অনেকে নির্বাচন করেছে যাদেরকে আপনি ডাকেননি। জি, অনেকে ওই সময় তো মানে ফ্যাসিস্ট সরকারকে। আবার দেখেন জাতীয় পার্টি ওর থেকে শুরু করে প্রথম 2টা মিটিংয়ে ছিল, কিন্তু যখনই ওই যে মামাবাড়ির আবদার বললো, যখনই অন্য কেউ বলছে যে না, তো এটা অনেকগুলো হিস্ট্রি আছে। আমরা সবাই একসময় সাংবাদিক ছিলাম, আপনিও ছিলেন, আমরা জানি বিহাইন্ড দ্য স্টোরি, কিন্তু এগুলো আসলে সরাসরি বলা যায় না। তো যাই হোক, সো ফলে মামাবাড়ির আবদার বলে যে বলেন, কারণ ঐক্যমত্য কমিশন রিপোর্ট তৈরি করবে, সেই কমিশনের চিফকে প্রফেসর ইউনূস। এটা হয় কীভাবে?
আবার ওই সরকারেরও প্রধান তিনি। উনি সরকারের প্রধান, উনি এটা বাস্তবায়ন করবেন, উনি আর রিপোর্ট উনাকেই জমা দিচ্ছে, এটা হয় কি হবে আমাকে বলেন। মানে না, তারপরেও ওনার সাথে আমি যোগ করি যে গণভোটের যে বিষয়টা, একটা সময় তারা পুরো রাষ্ট্রযন্ত্র মিলে গণভোটের হ্যার পক্ষে প্রচার প্রচারণা করেছে। যখন প্রশ্ন উঠলো যে রাষ্ট্র তো একটা পক্ষ নিতে পারে না, ওনারা বললেন না, এই রাষ্ট্র নির্মিতই হয়েছে গণভোটের সংস্কারের ম্যান্ডেট করার জন্য, সুতরাং আমরা প্রচার করতে পারবো। কিন্তু যখন কোর্ট এটা আদেশ দিল, নির্বাচন কমিশন নিজেদেরকে গুটাই নিল এবং সমস্ত প্রচার যন্ত্র গুটাই নিল যে না, রাষ্ট্র করতে পারে না এটা। সো এই ধরনের নানান অসঙ্গতি ছিল, আমি যা যোগ করলাম। হ্যাঁ, মানে বিষয়টা হচ্ছে কি, আমার কাছে মনে হয় যে প্রফেসর ইউনূসের যে বাহিনী ছিল, তাদের টার্গেট ছিল যে পলিটিক্সটাকে ডিফিকাল্ট করা, পরবর্তী সরকার এবং পরবর্তীতে যারা গণতান্ত্রিক চর্চা করবে সে সমস্ত রাজনৈতিক দল। আসলে কি কিছুটা ডিফিকাল্ট কি হলো না? কারণ কিছুটা না, কারণ গণভোটে তো একটি জনগণ ভোট দিয়েছে, আবার সংবিধান, দুটো মুখোমুখি হয়ে গেল। আমি এখনো বুঝতে পারছি না। ধরেন বিএনপি তার নির্বাচনী ইশতেহারে 31 দফা দিয়েছে, তার অনেক এবং কিছু সেগুলো নিয়েই কাজ আছে। করছে তারা। ধরেন বিএনপি এগুলো ধরে নিলাম যুক্তির খাতিরে পুঙ্খানুপুঙ্খভাবে বাস্তবায়ন করলো, ঠিক আছে। সো আপনি এটা টেস্ট অ্যান্ড এররের মধ্যে আসবে। তো আপনি টেস্ট করলেন, দেখা গেলো যে 5 বছর পরে এর মধ্যে কিছু এরর হলো, তখন কিন্তু এই কথাগুলো আবার ফিরে আসবে। একটা গ্রুপ বলবে প্রফেসর ইউনূসের ঐকমত্য কমিশনের রিপোর্ট মেনে নিলেই হতো না, ঠিক আছে। আবার ধরেন অনেক বেশি এরর দেখা দিল, তখন বলো যে দেখেন গণভোট, আপনার সংবিধান হচ্ছে একটা আসলে প্রিন্সিপাল, যে প্রিন্সিপালের মাধ্যমে আপনি আইন নিয়ম কানুন প্রয়োগ করেন, জারি করেন, বাস্তবায়ন করেন। বাংলাদেশপন্থী কোনো গণতান্ত্রিক চর্চা করে এমন কোনো রাজনৈতিক দলের পক্ষে আসলে সংবিধানের বাইরে যাওয়া সম্ভব না। লং টার্ম যদি জনগণের কাছে ভোট চাইতে যায়, যদি বাংলাদেশকে মেনে নেয়, যদি মেনে নেন আপনি, হ্যাঁ, যদি আপনি মানতে বাধ্য হন, কেন সম্ভব না? আপনি দেখেন, আমরা তো ধরেন নামাজ পড়ি, নামাজেরও কিছু নিয়মকানুন আছে, ইসলামের মধ্যে ফেরকা আছে, এক একজন এক এক রকম নিয়ত বাঁধে। না, শুধু নামাজ কেন, আমি আপনাকে যুক্তির খাতিরে পরিপূর্ণ জীবন বিধান, তো জীবন বিধান আপনি কিভাবে চলবেন সেটার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে কোরআন দিয়ে দিয়েছেন। তো আপনাকে এই কোরআন মেনে জীবন পরিচালনা করতে হবে। এই বয়ান যারা দেন তারা আবার রাষ্ট্র কিভাবে চলবে সেটারও একটা রাষ্ট্রবিধান আছে যে আপনি এইভাবে রাষ্ট্র পরিচালনা করবেন। তো যারা জীবন বিধান মেনে চলার পক্ষে বয়ান তৈরি করেন, তারা রাষ্ট্রবিধান মেনে চলার বিপক্ষে বয়ান তৈরি করছেন, সেরকম একটা দ্বিচারিতা আছে। বাংলাদেশের আইন কানুন বাংলাদেশের পার্সপেক্টিভ হইতে হবে। আপনি অনেকে বলে যে এই ধরুন সাম্প্রতিক সময়ে একটা আরঙের একটা আসলো না, যে অনেকে যুক্তি দেখাচ্ছে বাইরে তো এই আমরা সুপার শপে গেলে ব্যাগ কিনি, তো বাইরের লোকজন তো চামচ দিয়ে, কাঁটা চামচ দিয়ে খায়, আমি তো বাঙালি ও অভ্যস্ত না। সো বাংলাদেশের কালচারে, বাংলাদেশের সংস্কৃতিতে, বাংলাদেশের জীবন ব্যবস্থায় এমন কিছু বিষয় আছে, এমন কিছু ইনগ্রেডিয়েন্টস আছে যেগুলো আপনি বাইরে পাবেন না। বাইরেরগুলো এখানে এনে কোপ আপ করলে সরাসরি আপনি এটা হবে না। বাংলাদেশের ডেমোক্রেসি বাংলাদেশের মাটি থেকে উঠে আসা, এটাকে এইভাবেই পরিচালনা করতে হবে। এইখানে আপনি অর্ধেক ইসলামিক, অর্ধেক অর্ধেক সেকুলার, এবার ককটেল বানাবেন, অর্ধেক এই করবেন, এটা লং লাস্টিংয়ে আপনি তার মানে কি হচ্ছে, মুখোমুখি আসলে না, মুখোমুখি কি হয়েছে যে দুই রায় এবং সংবিধান, এই দুটো কি মুখোমুখি চলে গেছে? কারণ শাহেদ ভাইয়ের কথা যেটি বুঝলাম যে আসলে জনরায়টা অত বেশি যৌক্তিক জায়গায় ইউনূস সরকার নিতে পারে। সংবিধানকে বাস্তবায়ন করার জন্য সংবিধানেই কিছু লেয়ারের কথা বলা আছে। একটা হচ্ছে সংসদ, একটা হচ্ছে কোর্ট, একটা হচ্ছে নির্বাহী বিভাগ, তাই তো? রাষ্ট্রের 3টা অঙ্গ। আপনি এই 3টা জায়গায় আপনি যদি গণভোট করতে চান, এই 3টা জায়গার একটা জায়গা অথবা একাধিক জায়গায় আপনাকে মতামত আনতে হবে, তাই না? তো আপনি সংবিধানে যেটা নাই, আপনি সংবিধানকে মূল মানছেন, সেখানে এই ব্যবস্থাটা নাই। আপনি তাহলে এই ব্যবস্থাটা কিভাবে? আবার জাতীয় সংসদ নির্বাচন সংবিধান মেনেই হলো, হ্যাঁ, একটি নির্বাচন সংবিধান মেনেই হলো, আরেকটি নির্বাচনের কথা সংবিধানের লেখাই নেই। ওই যে সাহেব তো বলেই দিয়েছে, আসলে এটা তো ওপেন সিক্রেট যে বিএনপি কেন আসলে মানতে বাধ্য হয়েছে। এটা কি মানতে বাধ্য হয়েছে? তাদের এছাড়া তো নির্বাচন কারণটা কি ছিল? নির্বাচন দিত না। আচ্ছা আচ্ছা, এটা তো ওপেন সিক্রেট, এটা আপনিও জানেন, আমিও জানি, পুরো দেশের মানুষও জানে, কিন্তু কেউ বলতে পারে না। তো জনগণ ভোট দিল কেন? কারণ আপনি দেখেন, আপনি মানে জনগণকেও কি বাধ্য করা হয়েছে? যেই কনটেক্সটে এই সরকার গঠিত হয়েছিল, সেম কনটেক্সটটা কিন্তু 1990 সনে ছিল। জি, বিচারপতি শাহাবুদ্দিন আহমেদের এই যে সংসদের প্রথম দিনে যে এটা হলো,
সেম বিচারপতি শাহাবুদ্দিন আহমেদের বিরুদ্ধে জাতীয় পার্টির ৩৫ জন এমপি ওয়াকআউট করেছিলেন। উনি তখন বলেছিলেন, আমি চলে যেতে চাই, কিন্তু সাংবিধানিক সুরক্ষা দেওয়ার জন্য আমার যাওয়া এই মুহূর্তে পসিবল না। উনি বলেছেন, আপনি পেপার খুলে দেখতে পারেন। একই অবস্থা শাহাবুদ্দিন। একই অবস্থা। আবার দেখেন, হিস্ট্রি ঘুরে ফিরে আসে। ২০০৯ সালের ২৫ জানুয়ারি পার্লামেন্টে যে বক্তব্য দিয়েছিলেন রাষ্ট্রপতি প্রফেসর ইয়াজউদ্দিন স্যার, উনি মোরালেস সেম বক্তব্যটাই দিয়েছেন, কাছাকাছি, মানে বিপরীতধর্মী রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। তো ফলে মানে হিস্ট্রি রিটার্নস ব্যাক আসলে। জি, হ্যাঁ। আমি একটু অ্যাড করি ওনার সাথে। শাহেদ ভাই, আপনার কাছে আসবো আমরা। যে সংসদ নির্বাচন এবং গণভোট এটা মুখোমুখি কিনা এই বিষয়ে প্রশ্ন। ঠিক আছে, আপনি বিরতি নেন। জি, দর্শক, আর কাবুল প্রশ্নগুলো সহজ নিচ্ছি, ছোট্ট বিরতি, আমাদের সঙ্গেই থাকুন। দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি। আর কাবুল প্রশ্নগুলো সহজ, আমাদের সঙ্গে আলোচনার জন্য আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ডক্টর সাইফুল আলম চৌধুরী এবং আছেন রাজনৈতিক বিশ্লেষক ও সাংবাদিক শাহেদ আলম। শাহেদ ভাই, বিরতির আগে আপনাকে প্রশ্ন রেখে গিয়েছিলাম, গণভোট এবং যে সংসদ, ত্রয়োদশ সংসদ, এটি মুখোমুখি হলো না। দেখুন, এইটার এখন আপনি আমার সাথে গ্লাস থাকলে আমি বুঝাইতে পারতাম। গ্লাসে যখন হাফ গ্লাস আপনি পানি রাখেন, আপনি দৃষ্টিভঙ্গিতে দেখতে হবে যে আপনি বলতে পারেন গ্লাসটাতে অর্ধেক পানি আছে, আপনি বলতে পারেন গ্লাসটা অর্ধেক খালি। আপনি কিভাবে দেখবেন? দুটোই সঠিক, তাই না? সো গণভোটের রায় 60% প্লাস মানুষ পক্ষে রায় দিয়েছে, হ্যাঁ ভোটের পক্ষে, এটাও যেমন সঠিক। আবার বিএনপি ল্যান্ডস্লাইড ভিক্টরি, এটাও সঠিক। এখন পার্লামেন্টারি ডেমোক্রেসির ভাষায় আপনার রাষ্ট্রের সর্বময় ক্ষমতা, সার্বভৌম কি? জনগণের অভিপ্রায়। তো জনগণের অভিপ্রায় অনুযায়ী 300 আসনের মধ্যে 220-এর কাছাকাছি আসন, একবারে 2/3 মেজরিটি দিয়ে সর্বময় ক্ষমতা বিএনপির হাতে তুলে দিয়েছে, পার্লামেন্টকে দিয়েছে, তাই তো? তো সেটা বিএনপি বলতে পারে যে আমার এই হচ্ছে অর্ধেক, এই গ্লাসের অর্ধেকের বেশি ম্যান্ডেট আমার। আবার গণভোটের যে রায় 60%-এরও বেশি, তো সেটাও তো একটা ম্যান্ডেট। সুতরাং বিরোধী পক্ষ বলছে, কেন গণভোটই তো বলছে তোমাকে, কিন্তু জনগণের যে অভিপ্রায় সেটাই যদি সার্বভৌম হয়, তা সার্বভৌম কি? বিএনপি দল হিসেবে যেটা চাইবে সেইটাই তারা পাশ করবে। তার মানে এটি আসলে মুখোমুখি নয়, একটি পক্ষ এটিকে আসলে মুখোমুখি করতে চাচ্ছে। আমি তো বললাম যে এটা দৃষ্টিভঙ্গির বিষয়, যে আপনি কিভাবে এটি যুক্তি তর্ক। আসলে আমি শেষ করি, আপনি যদি একজন তৃতীয় পক্ষের খুনের আসামি হন এবং আপনি যদি এটা সারা দুনিয়া যদিও জানে যে আপনি এটা খুন করেছেন, কিন্তু আদালতে যদি আপনি যুক্তি তর্ক দিয়ে, এভিডেন্স দিয়ে প্রমাণ না করতে পারেন যে আপনি খুনি, আপনাকে দোষী সাব্যস্ত করার কোনো উপায় নেই, আই উইটনেস দিয়েও নেই। সংসদে যখন বিষয়টি উঠেছে, পার্লামেন্টারি ডেমোক্রেসির বিউটি এইটা। এবং কেন আমরা বলেছি বিপ্লবী সরকারের নামে মামাবাড়ির আবদারের পরিবর্তে পার্লামেন্টারি ডেমোক্রেসির প্রতি আমরা আস্থা রেখেছিলাম, কারণ ওয়ান্স পার্লামেন্ট ইজ দেয়ার, আপনি যুক্তি তর্ক দিয়ে খণ্ডন করুন, আইন আদালত দিয়ে বোঝান যে আপনার দাবিটি সঠিক, যে গ্লাসের অর্ধেকটা পরিপূর্ণ না এটা খালি। এই পার্লামেন্টে জামায়াতে ইসলামী এবং এনসিপিকে আল্লাহ তাআলা একজন সংসদ সদস্যও তাদের ভান্ডারে দেন নাই যে সালাউদ্দিন আহমেদের যুক্তি তর্ককে তারা খণ্ডাতে পারে। এটা কত বড় একটা দুর্ভাগ্য। দল হিসেবে, জোট হিসেবে একজনকেও দেন নাই যে তারা এই বিরোধী দলের আসনে যে বসেছে, যে সরকারি দল এতগুলো আসন পেল, আচ্ছা ওখানে তো আরও অনেক রথী মহারথী আছে, কিন্তু এক সালাউদ্দিন আহমেদকে ঠেকানোর, যুক্তি তর্কের ঠেকানোর জন্য। তো আদালতে কি হয়, আপনি যদি কৌশলে যদি চৌকাশ না হয়, আপনি যুক্তি তর্ক দিয়ে যদি আপনি না বোঝাতে পারেন, বিচারক তো নড়বে না। সুতরাং যখন দুটোটাই আছে আপনার সামনে, জনগণ আপনাকে 2/3 বেশি ক্ষমতা দিয়ে পাঠিয়েছে, আবার হ্যাঁ ভোটেও একটা মেজরিটি দিয়ে পাঠিয়েছে, সেখানে আপনার যে স্ট্রেংথ পার্লামেন্টারি সিস্টেমের, সেই স্ট্রেংথ আপনাকে ডিসাইড করবে যে আপনি এটা উইন করে জনগণের পক্ষে নিয়ে আসতে পারবেন আপনার পক্ষে, নাকি আপনি পরাজয় বরণ করবেন। তো সেই ডিবেটটার প্রসেসের মধ্যে আমরা ঢুকেছি এবং কিছু নাড়াচাড়া দেখছি, কিছু উৎসাহ দেখছি, কিছু সোশ্যাল মিডিয়া বিতর্ক দেখছি, এগুলো পার্ট অফ আওয়ার ডেইলি লাইফ বলে আমি মনে করি। বিরোধী দল কি রাজনীতি শূন্যতায় ভুগছে, নতুন ইস্যু তৈরি করতে চাচ্ছে? বিষয়টি কি এরকম? বিরোধী দলের কাজই তো নতুন ইস্যু করা, প্রতিনিয়ত সরকারকে বেকায়দায় রাখা এবং সরকারকে প্রশ্নের মধ্যে রাখা। যদি প্রশ্নের মধ্যে তারা না রাখতে পারে, তাতে তারা লেম ডাক হিসেবে বিবেচিত হবে। কিন্তু আপনার আলোচনা বলছে যে তারা যে ইস্যুটা তৈরি করতে চাচ্ছে এটি আসলে নন ইস্যু,
এটি আসলে কোনো যৌক্তিক ইস্যু না, আপনাদের দুইজন আলোচনায় আমি যতটুকু বুঝি। আমি সেটাই বলছি, যৌক্তিক ইস্যু না একদিক দিয়ে, কিন্তু যৌক্তিক ইস্যু না থাকলেও তো যুক্তি দিয়ে আপনি যদি এস্টাবলিশ করতে পারেন যে না এইখানে আপনি লিগালি বাইন্ডেড, আপনি এখানের বাইরে যেতে পারবেন না, তো সেইটা প্রমাণ করার জন্য তো তাদের জনবল নেই, মেধা নেই। আমরা তো সারা জীবন শুনে এসেছি জামায়াতে ইসলামী মেধাবীদের দল, তো তাদের মেধার যে কি অবস্থা আমরা দেখছি, তো একজন পররাষ্ট্র উপদেষ্টা তিনি নিজে পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা হতে চেয়েছেন, তাও আবার আমিরের অনুমতি না নিয়ে, সম্ভবত ওনাদের দাবি অনুযায়ী পরে ওনাকে বদল করা হয়েছে। তো মেধা শূন্যতায় ভুগছে জামাত ইসলামী, এইটা বিষয়ে কোনো সন্দেহ নাই, এবং তাদের দল এনসিপি। কিন্তু যেটা হয় এখন তারা নতুন সংসদে এসেছে, তো আমি খুব বেশি বললে হয়তো তাচ্ছিল্য হয়ে যাবে, এমন হতে পারে যে তারা এই পার্লামেন্টের ডেমোক্রেসির প্র্যাকটিসটা যদি একটু বুঝেন যায়, কিছুদিন পর 6 মাস 1 বছর 2 বছর পর তারা ধরতে পারবে টোনগুলো এবং সেই অনুযায়ী কাজ করতে পারবে। যদি এই সংসদে নাও পারে, তারা আগামী সংসদে যদি নির্বাচন হয় এবং আজকের মতো সমপরিমাণ আসন অথবা 35টা আসনও যদি তারা পায় আগামী নির্বাচনে, তাহলে হয়তো এই যে আজকের সংসদে যারা প্রতিনিধিত্ব করছে, আগামী 5 বছর পর নির্বাচনে এই 87 জনের মধ্যে থেকে যেই 30 জন জয়ী হয়ে আসবে, তারা হয়তো আরো বেটার পারফর্ম করতে পারবে, রাষ্ট্র ক্ষমতায়ও যেতে পারে, তারা তো সেই অনুযায়ী কাজবাজও করছেন। হ্যাঁ, মানে চাওয়ার মধ্যে তো কোনো দোষ নাই, তাই না? কিন্তু চাওয়ারও একটা লিমিটেশনস আছে। সো আমি বলি যে জামায়াতে ইসলামী তাদের এবং এনসিপির কথা বলি যে তাদের হিস্টোরিক্যালি তারা তো বাংলাদেশের সবচেয়ে পুরাতন রাজনৈতিক দল, তাই না? আওয়ামী লীগের চেয়ে পুরাতন রাজনৈতিক দল। তাদের জন্ম লগ্ন থেকে এই বাংলার মাটিতে সবচেয়ে উত্তম সময়টা পার করেছে ডক্টর ইউনূসের আমল। ইটস এ বেড অফ রোজেস ফর দেম। অ্যাডমিনিস্ট্রেশন, পুলিশ, প্রশাসন, আর্মি, জনগণ, সোশ্যাল মিডিয়ার ভাইব, হেন কোনো জায়গা নেই যে তারা রাজত্ব করে নাই আমাদের মননে মগজে, রাস্তায় ঘাটে, সবখানে। ইটস এ বেড অফ রোজেস টাইম। এবং ডক্টর ইউনূস সে সরকারি জামায়াত ইসলামীর মদতপুষ্ট সরকার হিসেবে বিবেচিত অনেকের কাছে। তো সেই সময়ে যদি তাদের সর্বোচ্চ বেড অফ রোজেস টাইমে তারা যদি 77টা আসন পায়, তাহলে এখন অন্য সময়ে 5 বছর পরে আপনি ক্ষমতায় তারা যাবে, এই ভাবনাটা করা অমূলক কিছু না, বাট একটা লিমিটেশন তো থাকতে হবে ভাবনার মধ্যে, তাই না? শাহেদ ভাই, আপনার কাছ থেকে আবারও শুনবো। ডক্টর সাইফুল আলম, আপনার কাছ থেকে একটু শুনতে চাই, নতুন সরকার নির্বাচনের আগে তারা তাদের রাজনৈতিক দলীয় যে ইশতেহার ছিল, ইশতেহারে বলেছিল তারা বেশ কিছু কাজ করবে, যেমন ফ্যামিলি কার্ড, ফার্মার্স কার্ড, এরপরে খাল কাটা কর্মসূচি তারা শুরু করবে এবং গাছ লাগাবে। আমরা দেখলাম কৃষকদেরকে কৃষি ঋণ মৌকুব করেছে, ফ্যামিলি কার্ড দিয়েছে। আজকে দেখলাম খাল কাটা কর্মসূচিও তারা শুরু করেছে এবং অনেকে বলছিলেন যে আসলে 20,000 কিলোমিটার খাল কোথায় কাটবে, এত খাল তো আমাদের নেই। শুরু তো হলো। দেখেন প্রত্যেকটা কি আসলেই জনপ্রিয়তা পাওয়ার জন্য? না না, আমি এই ব্যাপারে ঠিক, প্রত্যেকটা আপনি রাজনৈতিক দলকে যদি গণতান্ত্রিক রাজনৈতিক দল হন, তাহলে নির্বাচনের আগে আপনাকে একটা ইশতেহার দিতে হবে। সেখানে কিছু আপনি ছোট হোক, বড় হোক, মাঝারি হোক, যে কোনো দলেরই সেখানে আপনি কী কী করবেন তার একটা লিস্ট থাকবে। তার ভিত্তিতেই কিন্তু আমি তাদেরকে ভোট দিব, আমরা যদি ভোটার হই। 20,000, হ্যাঁ, আমাদের দেশে আপনি যদি পূর্বোক্তন সবগুলো যদি 90-এর পর থেকে যে 4টা অ্যাটলিস্ট ফ্রি ফেয়ার ইলেকশন হয়েছে, সেইগুলো যদি আপনি ইশতেহারগুলো দেখেন, কোনো রাজনৈতিক দলই, সেটা বোধ আওয়ামী লীগ এবং বিএনপি তো ক্ষমতায় ছিল এই 4বারে, সো তারা কেউই পূর্ণাঙ্গভাবে তাদের ইশতেহার ফুলফিল করেনি, হ্যাঁ, করতে পারেনি। সো ধরে নিচ্ছি যে বিএনপি যেটা বলেছে সেটা 100% হয়তো বা 50% করবে বা 60% করবে, তো হোয়াট এভার, কিন্তু শুরুটা করেছে, এইটা একটা পজিটিভ সাইন, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে এখন প্রত্যেকটা রাজনৈতিক দল তার মতো করে সে তার মতো করে দেশ পরিচালনা করবে। দেশের মানুষ তাকে ভোট দিয়েছে, আপনি ভোট নিয়ে প্রশ্ন তুলতে পারেন, যাই করেন না কেন, তাকে ভোট দিয়েছে, তার মতামতগুলোকে শ্রদ্ধা রেখেই বা সমর্থন করেই। ফলে এখন খাল কাটা, এখন ধরেন আপনি বিএনপি করেন, আপনি এই ইডিওলজিতে বিশ্বাসী যে খাল কাটার মাধ্যমে দেশের কৃষি ব্যবস্থার উন্নতি করবেন, তাই তো? এখন আরেকটা দল বলে না, আমি অন্য পদ্ধতিতে যাব, সেটা সমর্থন করলে সেটাতে যাবে। এখন 20,000 কিলোমিটার করলো কি করলো না, স্বেচ্ছায় খাল খনন, এই কর্মসূচির নাম কিন্তু স্বেচ্ছায় খাল খনন। এটা হচ্ছে উদ্বুদ্ধ করা, এটা হচ্ছে উদ্বুদ্ধ করা। এখন আমাদের দেশের আপনি যে কোনো জাতীয় দুর্যোগে দেখবেন, দেশের প্রাইম মিনিস্টার যদি মাঠে নামে, তখন কিন্তু দেশের মানুষ আগে আসে। আপনি যে কোনো দেশের কর্মসূচি দেখবেন, যে কোনো কর্মসূচি, দুর্যোগ দরকার নেই, যদি প্রাইম মিনিস্টার নামে, তখন দেশে তার পার্টির লোকজন নামে, স্বতঃস্ফূর্ত নামে, দেশের লোকজন মনে করে। সো আমাদের দেশে খাল অনেক হারিয়ে গেছে, এটা নিয়ে তো কোনো ডিবেট নেই, তাই না?
ঢাকা শহর থেকে শুরু করে অনেক জায়গায়। ফলে এটা যদি আনা যায় তাহলে সমস্যা কি? লেটস সি একটু আমার মনে হয় একটু সময় দখল হয়ে যাওয়া খালগুলো কাটবে কি করে? সেইটার জন্যই তো আপনাকে সময় দিতে হবে। সেই প্রশ্নটা আপনি, আমার মনে হয় ইটস টু আর্লি। আমি নিজেও সেই প্রশ্ন করব। কর্মসূচি তো শুরু করে দিয়েছেন। কর্মসূচি যদি উদ্ধার করাই অনেক সময় লাগে তাহলে কাটবে। এখন ওনারা বলতে পারেন যে ফার্স্ট স্টেপ হচ্ছে যে খালগুলো আপাতত অস্তিত্ব আছে সেগুলোকে খনন করা। দ্বিতীয় স্টেপে তারা বলতে পারেন যে হ্যাঁ, আমরা ম্যাসিভলি যেখানে এখনো পর্যন্ত উদ্ধার হয়েছে, দখল হয়েছে, কিন্তু দোকানপাট ছাড়া অন্য কিছু হয়নি। কিন্তু সেগুলো তো আপনার স্পেকুলেশন, কিন্তু আমাদের রাজনৈতিক সংস্কৃতি কি ওই জায়গায় আছে? আমার মনে হয় যদি আপনি সরকারের মেয়াদ 5 বছর ধরেন, এখন যদি সরকারের মেয়াদ আপনি 5 মাস ধরেন তাহলে তো ভিন্ন বিষয়। তাহলে আপনি তাড়াহুড়া করতে পারেন। 5 মাস কেন ধরবো? তাড়াহুড়া করতে পারেন। কিন্তু আপনি যদি 5 বছর ধরেন তাহলে আপনার তো অন্তপক্ষে 180 দিন, তারা তো বলেছে 180 দিন আমার মনে হয় দেখা উচিত। অবজারভেশন। হ্যাঁ, শুধু এটা না, কিছু জিনিস আছে আপনাকে ইনস্ট্যান্ট বলতে হবে। যেমন ধরুন আইন শৃঙ্খলা পরিস্থিতি, এইটা আপনাকে ইনস্ট্যান্ট বলতে হবে। ফ্যামিলি কার্ড শুরু করেছে। ফ্যামিলি কার্ড এখন তাহলে আপনাকে দেখতে হবে যে শুধু কি বিএনপির লোকজনকে দিচ্ছে নাকি সারা দেশের মানুষ? সরকার তো বিএনপির না, সরকার তো বাংলাদেশের। না, বাংলাদেশের পার্সপেক্টিভে আপনি যদি সংসদীয় গণতন্ত্র বলেন, সরকারটা আসলে হয় বিএনপি না হয় আওয়ামী লীগ, মানে যে দল ক্ষমতা আসে সে দল আসে। হ্যাঁ, এটা আপনাকে স্বীকার করতে হবে। তো আমরা আসলে সোবার হওয়ার জন্য বলি যে আমরা এবার ভিন্ন কিছু দেখব। যেমন ধরেন মাননীয় স্পিকার বলেছেন যে উনি পদত্যাগ করেছেন। উনি এতদিন ধরে যে রাজনীতি করেছেন সেটা তো বিএনপির রাজনীতি। মনে প্রাণে ওনাকে যে মানুষ ভোট দিয়ে সংসদে পাঠিয়েছে, সংসদে না পাঠাতে উনি স্পিকার হতে পারতেন না, সেটাও বিএনপির ভোট। তাহলে আমি যতই বলি না কেন, আমি এই মুহূর্ত থেকে একজন নিরপেক্ষ স্পিকার, হ্যাঁ, কাজে কর্মে প্রমাণ হবে, পদ থেকে নিরপেক্ষ থাকতে হয়, কিন্তু আপাত দৃষ্টিতে আপনি আসলে আপনার গাঁথনিটা কোথায়, এটা আসলে সম্ভব কিনা, এটা একটা মোরাল লং ডিবেট হয়ে যাবে। হ্যাঁ, এটা একদিনে শেষ হবে না। হ্যাঁ, ওনার কাজে কর্মে প্রমাণ হবে উনি আসলে কতটুকু কাকে সময় দিচ্ছেন, ক্রুশিয়াল মোমেন্টে। আমরা খালে ছিলাম। হ্যাঁ, খালে ছিলাম। সো আমার মনে হয় এটা আপনি তো বলতে পারেন না যেটা দেশের জন্য অপকারী বা উপকারী নয় এমন একটা উদ্যোগ। সো এই কাজেরও তো বিরোধিতা চলছে না। দেখেন, আপনি অনেকে বলছেন যে লোক দেখাবার জন্য। আমি যদি এখন বিরোধী দলে থাকতাম, আমার কাজ কি? আমার কাজ হচ্ছে সরকারি দলের কাজের পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করলে তিল পরিমাণ যদি আমি সমালোচনার জায়গা পাই, সেটাকে বড় করে দেখা। এটা বিরোধী দলের পক্ষ থেকে নেগেটিভভাবে দেখার দরকার নেই। এটা আপনি যদি বিরোধী দলে থাকেন তখন আপনিও তাই করবেন, কারণ আপনার কাজ হয়ে যাবে এটা। হ্যাঁ, যদি আমরা দাবি করি যে বিরোধী দলের উচিত গঠনমূলক সমালোচনা করা বা যৌক্তিক সমালোচনা, যৌক্তিক সমালোচনা করা, এই ধরনের টার্মগুলো আমরা ইউজ করি, কিন্তু আসলে যৌক্তিক বা এই গঠনমূলক এগুলো তো আপেক্ষিক শব্দ। কতটুকু হলে, কি পরিমাণ হলে আপনার কাছে ওটা যৌক্তিক হবে, আমার কাছে যৌক্তিক হবে বা শাহেদের কাছে যৌক্তিক হবে, সেটা তো কোথাও সংজ্ঞা নির্ধারণ করা নাই। সো এটা বলা মুশকিল। হ্যাঁ, সো ফলে খাল কাটা কর্মসূচি যেমন দরকার আছে, আপনার ফ্যামিলি কার্ডেরও দরকার আছে। ফাইন, কারণ বাংলাদেশের এখন ওই যে বললাম যে এটা কি আসলে বিএনপির লোকজন শুধু পাচ্ছে নাকি সারা দেশের মানুষ পাচ্ছে? আবার ধরেন আওয়ামী লীগ এবং বিএনপি, এই দুটো দল হচ্ছে, আপনি স্বীকার করেন বা না করেন, এদের মধ্যে দুর্নীতির প্রবণতাটা একটু বেশি, যার কারণে এরা ক্ষমতা থাকে বেশি। তার মানে এই খাল নিয়ে এরকম আশঙ্কা আপনি পূর্বক্তন অভিজ্ঞতায় করতেই পারি। মানে আমাদের অভিজ্ঞতা পরিবর্তন করতে পারবে কিনা সরকার, প্রফেসর সাইফুল আলম, আপনার কাছ থেকে আবারও শুনবো, শাহিদ ভাই আপনার কাছ থেকেও শুনবো। আমি বলি, আপনি যে বললেন যে না পারবে কিনা, মর্নিং শোজ বলে একটা ডেজ বলে একটা কথা আছে না, আপনি বিরতির পরে যখন আসবেন আমি গত 22 দিনের মর্নিং শোজ কি শোজ করছে সেটা একটু ব্যাখ্যা করব। দর্শক, আর কাবুল, প্রশ্নগুলো সহজ, নিশ্চয়ই আরও একটি ছোট্ট বিরতি, আমাদের সঙ্গেই থাকুন। দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি। আর কাবুল, প্রশ্নগুলো সহজ, সরাসরি যাচ্ছি আলোচনায়। শাহেদ ভাই, আপনার কাছ থেকে শুনতে চাচ্ছি, আপনি বলছিলেন যে মর্নিং শোজ দ্য ডেজ, আসলে যেটা শো করছে এটা কি শেষ পর্যন্ত কন্টিনিউ করবে কিনা? দেখুন, মর্নিং শোজ দ্য ডেজ অর্থাৎ সকালে সূর্য বলে দেয়, সকালটা বলে দেয় সারাদিনটা কেমন যাবে। লন্ডন আর ইউরোপের বিষয় ভিন্ন। আপনি সকালে সূর্য দেখলেন কিন্তু হঠাৎ করে বৃষ্টি চলে আসলো, কিন্তু আমাদের দেশে সকালে যদি সূর্য থাকে তাহলে এইটা সারাদিনে একটা রৌদ্রোজ্জ্বল দিন দেখা যায়। আপনি গত 24 দিনে আমরা একটা দেশের রাষ্ট্রপ্রধান কেমন হওয়া উচিত, একটা দেশের রাষ্ট্র কিভাবে চলা উচিত, যেটা শ্রদ্ধেয় সাইফুল সাহেব বললেন যে
নাম্বার ওয়ান অর্থাৎ প্রাইম মিনিস্টার অথবা রাষ্ট্রপ্রধান যদি কোথাও কাজে নেমে পড়ে সেটার ইম্প্যাক্ট হয় অন্যরকম। এখন রাষ্ট্রপ্রধান যদি বেলা 3টার সময় অফিসে যান তো তার মন্ত্রীরা যাবে 2টার সময়, যেটা আমরা ডক্টর ইউনূসের আমলেও দেখেছি। হয়তো ওনার কথা আমি বলছি না, কিন্তু যারা নয়া বন্দোবস্তের রাজনীতির কথা বলে ক্ষমতা এসেছে এই ছাত্র নেতাদের অনেকেই 3টা 4টা 5টার আগে অফিসে যেত, রাত পর্যন্ত অফিস করতে, তাই না? কিন্তু ওয়ারাজ মিস্টার রহমান উনি নিজে 9টা অফিসে যাচ্ছেন এবং তার মন্ত্রী সচিবরা তটস্থ হয়ে গেছে কিভাবে 8টায় যাওয়া যায়, ওনার আগে যেন যাওয়া যায়। এবং উনি যাওয়ার সময় রাস্তা ব্লক করছেন না, ওনার গাড়িতে কোনো পতাকা ব্যবহার করছেন না। উনি রাষ্ট্রপ্রধান, কিন্তু এমন না যে মাইলের পর মাইল গাড়ির বহর আছে, নৌ। একজন মানুষ তার কাছে এসে সেলফি তুলছে এবং তিনি হাত নেড়ে শুভেচ্ছা জানাচ্ছেন। তিনি টি শার্ট পরে কেটস পরে রাস্তায় নেমে গিয়েছেন। এগুলো হলো বাহ্যিক জিনিস, যে জিনিসগুলো মানুষ পছন্দ করছে, প্রথম কথা। কিন্তু এর বাইরে কি হয়? একটা রাষ্ট্র পরিবর্তন হওয়ার পর এই যে 43 জেলার ডিসি পরিবর্তন হয়েছে, পুলিশে পরিবর্তন হচ্ছে, বিশ্ববিদ্যালয়গুলোর ভিসি পরিবর্তন হচ্ছে, আপনার 9,500 কলেজের গভর্নিং বডি চেঞ্জ হয়ে গেছে, নমিনেশন বিভিন্ন জেলায় জেলা পরিষদ নিয়োগ হয়েছে। আমরা তো সাংবাদিক, আমাদের কাছে তো তথ্য চলে আসে। একটা নিয়োগ কি একটা পয়সার বিনিময়ে হয়েছে? আপনার কাছে কোনো অভিযোগ এসেছে কিনা? না, এখনো অভিযোগ ওঠেনি। আপনার কাছে কি এরকম ক্লু এসেছে কিনা? না, আমি অত বড় পর্যায়ে না। আমাদের কাছে আসে, আমাদের কাছেও অনেকেই তদবির নিয়ে আসে, ভাই এটা করে দেওয়া যায় কিনা। কিন্তু রাষ্ট্রযন্ত্র এমনভাবে স্ট্রিক্ট চলছে, একেবারে আপনি বলতে পারেন এটা হচ্ছে কর্পোরেট কোম্পানি চলছে বাংলাদেশ, এবং সিইও হচ্ছে মিস্টার তারেক রহমান। তিনি তার যে কঠোরতা, সেই কঠোরতার বার্তা পৌঁছে গিয়েছে অ্যাডমিনিস্ট্রেশনের রন্ধ্রে রন্ধ্রে। আমি বললাম মর্নিং শোজ দ্য ডেজ। সো আপনি দেখেন পৃথিবীতে কোন দেশ, যুক্তরাষ্ট্রেও এই সময় জ্বালানির তেল দাম বাড়ছে যুদ্ধ অবস্থায়। বাংলাদেশে জ্বালানি পাচ্ছেন না, কিন্তু দাম বাড়ছে কিনা? না, জ্বালানি আবার স্বাভাবিক হয়েছে। এই রোজা রমজানের দিনে এমন কোন রোজা রমজানের দিন আছে যেখানে পেঁয়াজের দাম কিংবা চালের দাম বাড়ে নাই? 200-400 হয়নি। হ্যাঁ, এবার আপনি বাজার নিয়ে কোনো অভিযোগ পেয়েছেন কিনা? হ্যাঁ, কিছু বিষয় আছে, ট্রাফিক এখনো স্বাভাবিক হয় নাই, এখনো ল অ্যান্ড অর্ডারের দু এক জায়গায় এখানে হচ্ছে, যেখানে আমি মনে করি যে আরো ভূমিকা রাখা উচিত। যেমন উত্তরায় গতকাল রাত্রে গুজব ছড়িয়ে একটা ব্যবসা প্রতিষ্ঠান ধ্বংস করা হয়েছে। যারা গুজবটা ছড়িয়েছে তাদের বিরুদ্ধে রাষ্ট্র ব্যবস্থা নিতে পারে নাই, এখনো মবের কিছু বিচরণ আছে। অ্যাজ এ হোল আমি বলছি মর্নিং শোজ দ্য ডেজ। একটা রাষ্ট্র কিভাবে চলবে, তারেক রহমানের নেতৃত্বে কিভাবে রাষ্ট্র চলবে। এই যে আলোচক রনি বলেছেন যে তারেক জিয়া, কে বলে তারেক জিয়া, আমি তো দেখি আরেক জিয়া, অর্থাৎ একেবারে একই স্টাইলে তিনি খাল কাটতে নেমে গিয়েছেন, কর্দমাক্ত জীবনে নেমে গিয়েছেন। সো তার যে রাজনৈতিক ওয়াদা, নির্বাচনের আগের যে ওয়াদা, সবগুলোই তো তিনি পূরণ করছেন হাতের দাগ শুকানোর আগে। শাহিদ ভাই, আপনার কাছে আবারও শুনবো। প্রফেসর সাইফুল, আপনার কাছ থেকে একটু শুনতে চাই শাহিদ ভাইয়ের আলোচনা অনুযায়ী যে একেবারে আরেক জিয়া, যেটি কে বলে তারেক জিয়া, এ তো আরেক জিয়া, তিনি কি তার বাবার পথেই হাঁটছেন, না তার নিজেরও কিছু প্ল্যান আছে? উনি নেমেই বলেছিলেন আই হ্যাভ এ প্ল্যান। ঠিক আছে, আচ্ছা দেখেন, এটা মানে একজন বিএনপির, যেহেতু উনি চিফ এবং বিএনপির ক্ষমতায়, সো বিএনপি এক ধরনের ব্র্যান্ডিং করবে। সো কিন্তু হাতের 5টা আঙুল সমান না, প্রেসিডেন্ট জিয়া আর একটা হবে না, প্রেসিডেন্ট জিয়াই। আবার বিএনপির সব নেতারাও তো এক হবে না, কিছু নেতার বিরুদ্ধে তো এখনো অভিযোগ উঠবে সামনে। এটা আপনি এক্সপেক্ট করি বা না করি, ওটা উঠবেই। কারণ আমি বিরতিতে যাওয়ার আগে বলছিলাম যে বাংলাদেশের বড় দুটো দল যারা ক্ষমতায় থেকেছে, 3টা দলই তো ক্ষমতায় থেকেছে আসলে, সেই 3টা দলের ক্ষমতার মধ্যে তারা দেখবেন যে তাদের বিরুদ্ধে সবসময়ই দুর্নীতির অভিযোগ আছে। তারা স্বীকার করুক বা না করুক, তারা স্বীকার করে না, প্রতিপক্ষ দোষ দেয়, যাই হোক। কিন্তু রিয়েলিটি হচ্ছে বাংলাদেশে দুর্নীতি হয়েছে, দুর্নীতি ছিল, এখনও তো হাওয়াতে অভিযোগগুলো আসে নাই, তাই না? সো ইভেন আপনি কি বলে যে গণ অভ্যুত্থানের সরকার বলে যে সরকারকে দাবি করছেন, সেই সরকারের টপ টু বটম সবার বিরুদ্ধেই এখনও আমরা দেখছি, আমরা অভিযোগ শুনছি। আপনি দেখবেন, আপনি এই সরকার যদি এই সরকারের আমি মনে করি যে ধরেন, কারণ তাকে তো কিছু লিগেসি নিতে হবে, পূর্বোক্তন সরকারের লিগেসি না নিলে আপনি আসলে কন্টিনিউশন রাখতে পারেন না। তো আমরা প্রায় শুনি যে বাংলাদেশ সরকারের কাছে টাকা নাই, অর্থের অভাব। তাহলে এত দুর্নীতির অভিযোগ আবার শুনছি, তাহলে এই সরকার বিগত সরকার কেন? আমি বলি যে একবারে লাস্ট 2009 থেকে শুরু করে 2026 ক্ষমতা নেওয়া পর্যন্ত
পুরোটাই তো একটা শ্বেতপত্র প্রকাশ হতে পারে যে কোন সময়ে ওই 3 সরকার এই 1 সরকার 4টা সরকার, তাই তো, মানে ইলেকশন প্রেক্ষাপটে বা ক্ষমতা থাকা বিধি, তাহলে এই 4টা সরকারের এত বছরে কি কি হয়েছিল, কি কি হয়নি। কারণ আপনি যখন 5 বছর পরে আবার ইলেকশন করতে যাবেন, তখন আপনার কাছে ভোটাররা, মানে আমরা জনগণ পই করে হিসাব নিব। তখন কিন্তু আপনি বললেও আমি বুঝবো না যে না, এটা তো 2024 সালে ইউনূস সরকার এরকম করে গিয়েছিল, আমি কি করবো, আমি তো চেষ্টা করেছি। তার মানে এটা প্রত্যেক মাসে না হলে অন্তত 6 মাস পর পর একবার আপনাকে প্রকাশ করা প্রথমত উচিত। কোন সিচুয়েশনে আপনি দায়িত্ব নিয়েছেন, সেই পর্যন্ত কি অবস্থা দেশের অর্থনীতি, রাজনীতি, সবকিছু, সব সেক্টরের একটা ওয়েল এস্টাবলিশড ডকুমেন্টেশন দরকার ছিল। জি, প্রফেসর সাইফুল, আপনার কাছ থেকে আমরা আবারও শুনবো যে আমরা সবসময় রাজনীতি ভোটের আগে শুনি যে আমরা স্বচ্ছতা দেব, আমরা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স দেখাবো, বা আমরা দুর্নীতি করবো না, এরকম প্রতিশ্রুতির কথা শুনি। এবং এই অভ্যুত্থান পরবর্তী সরকার একটি নতুন বাস্তবতার মধ্য দিয়ে এসেছে। নতুন সরকারকে আমরা কেমন দেখাবেন বলে বলেছেন, কেমন দেখছি, নিশ্চয়ই ভালো কিছু কাজ হচ্ছে। আবার আপনি বলছিলেন যে দুর্নীতি তো থাকবেই, তো এটা থাকবে কেন, তার একটা কারণ আছে, একটা লজিক আছে। সেই কারণে ছোট আলোচনা শুনবো আপনাদের দুজনের কাছ থেকে। আমরা ছোট্ট আরেকটি বিরতি নিতে চাচ্ছি। দর্শক, আর কেবল প্রশ্নগুলো সহজ নিচ্ছে, আরও একটি ছোট্ট বিরতি, আমাদের সঙ্গেই থাকুন। দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি আর কেবল প্রশ্নগুলো সহজ, যাচ্ছি সরাসরি আলোচনা। বিরতির আগে আমরা প্রফেসর সাইফুল আপনার কাছ থেকে আলোচনা শুনছিলাম। হ্যাঁ, আমি বলছিলাম যে দুর্নীতির কেন আসলে থাকবে। দেখেন, আমি বলি যে বাংলাদেশে যদি আপনি বেহেশত থেকে দুর্নীতি দমন কমিশন নিয়ে আসেন, তা হবে না। কেন? কারণটা হচ্ছে মানুষ দুর্নীতিগ্রস্ত হয় তার বেসিক নিডস যদি না মিটে। আমাদের দেশে শিক্ষা এবং স্বাস্থ্য দুটোর বাণিজ্যিকরণ সম্পূর্ণরূপে। আমি ধরেন সরকারি প্রতিষ্ঠানে চাকরি করি, মানে স্বায়ত্তশাসিত হলে সরকারি প্রতিষ্ঠান। সো আমার বেতন পাওয়ার আগেই উৎস থেকেই কিন্তু ট্যাক্স কেটে নেয়। সো আমার সন্তানের, আমার শিক্ষা, স্বাস্থ্য সব কিছু দায়িত্ব কিন্তু স্টেটের। আপনি দেখেন, আমি যখন পিএইচডি করি, তখন আমার ছেলে যখন ইংল্যান্ডে পড়তো, তার জন্য 1 টাকা খরচ হতো না। এখানে আসার পর খরচ হয়। সে অসুস্থ হলো, ওখানে 1 টাকা, একটা সিঙ্গেল প্যানিও বাচ্চাদের জন্য খরচ হয় না। এখানে আসার পর এখন আপনি আমাকে যে বেতন দেন, স্টেট আমাকে যে বেতন দেয়, সেটা আমার নুন আনতে পান্তা ফেরানোর মতো অবস্থা। মানে আমি না, ট্রাফিক কনস্টেবল, নাগরিক অধিকারটুকু পাচ্ছেন। একটা ট্রাফিক কনস্টেবলের কথা চিন্তা করেন। এখন ধরেন তার মা, একজন ট্রাফিক কনস্টেবলের মা অনেক বড় রোগে অসুস্থ হলেন, ওনার অনেক, আপনি ঢাকা মেডিকেলে তো সবার পক্ষে সম্ভব না, দেশের সমস্ত মানুষ যদি ঢাকা মেডিকেলে পারবেন না। যদি মিডিয়াম পর্যায়ের, ধরেন আপনি সেন্ট্রাল হসপিটালের মতো গেলেন, হ্যাঁ, সেখানে গেলে আপনার কয়েক লাখ টাকা লেগে যাবে। এই কয়েক লাখ টাকা আসবে কোত্থেকে? সো আসলে আপনার এই বেসিক নিডসগুলো আপনি যদি স্টেট প্রোভাইড করতে না পারে, বাংলাদেশের বেহেশতখানা থেকে দুদক আনলে আপনার দুর্নীতি শেষ হবে না। শাহেদ আলম ভাই, বেহেশত থেকে দুদক তো আনার সুযোগ নেই, তারপরেও সরকারের নানান ধরনের প্রতিশ্রুতি কিন্তু আছে যে আসলে শিক্ষা, স্বাস্থ্য, এই জায়গাগুলো নিয়ে কাজ করবার প্রতিশ্রুতি আছে। কতটুকু সফলতা? দেখুন, আমি একটা উদাহরণ দেই। তারেক রহমান, আমি ওনার পিআরের দায়িত্ব নিচ্ছি না, কিন্তু যেই বিষয়টা সত্য সেটা আপনাকে সত্য হিসেবে বলতে হবে। ক্ষমতা নেওয়ার পর গত 24 দিন আমি বলেছি, মর্নিং শোজ দ্য ডেজ, যে কীভাবে পরিচালিত হবে। এখন দুর্নীতি একটা সমস্যা। আমি যেই রাষ্ট্রে বসবাস করি, যুক্তরাষ্ট্র, সেই রাষ্ট্রটি কি দুর্নীতিমুক্ত কিনা? 100% দুর্নীতিমুক্ত না। ইসরায়েল কিংবা মক্কা মদিনাও দুর্নীতির বাইরে না। এক্স্যাক্টলি। সো দুর্নীতি হবে, আমাদের দেশে হবে, কিন্তু রেশিওটা কতটুকু হবে সেটাই ইম্পর্টেন্ট। এখন আমি ছোট্ট একটা উদাহরণ দিই। দেখুন, এই যে তারেক রহমানের নামে প্রথম আলো এবং ডেইলি স্টারের যে সংঘবদ্ধ প্রচারণা ছিল 2001 থেকে 2006, ওই সময় তাদের রাষ্ট্রের মিশনই ছিল যে রাষ্ট্রকল্পকে কিভাবে -2 থিওরিতে তারা আনবে, সেইটার একটা কোঅর্ডিনেটেড অ্যাটাক ছিল। সেই সময়ে তারেক রহমানের নামে যে দুর্নীতির সবচেয়ে বড় দুর্নীতির অভিযোগটা কি, তাকে বলা হয় যে ওই বিদ্যুতের খাম্বা, তাই তো? 1 মিনিট আমাকে সময় দেয়। আপনি জানেন ওই বিদ্যুতের যে খুঁটি, সেই খুঁটির সর্বোচ্চ বাজেট ছিল কত? 875 কোটি টাকা। 875 কোটি টাকা, যেখান থেকে বলা হয় যে তার বন্ধু মামুনকে দিয়ে এই দুর্নীতি করিয়েছিল 10%, যেখান থেকে এই 875 কোটি টাকার মধ্যে আওয়ামী লীগের নেতা কাজী শাহেদের জেমকম গ্রুপের কোম্পানি কন্ট্রাক্ট পেয়েছিল 511 কোটি টাকা। আওয়ামী লীগের আরেকজন নেতা প্রকৌশলী রেজাউল করিম পেয়েছিল 119 কোটি টাকা, বাকি থাকে 102 কোটি টাকা।
102 কোটি টাকার কাজ মামুন করেছিল, তো 102 কোটি টাকার কাজ থেকে আপনি কয় কোটি টাকা 10% দুর্নীতি আপনি করবেন? শেখ হাসিনার এক পিয়ন তো 400 কোটি টাকার দুর্নীতি করেছে। এখন তো আমরা গত শেখ হাসিনার আমলে আমরা তো তখন বললাম তো খাম্বার বাজেট ছিল 578 কোটি টাকা, আর শেখ হাসিনার আমলে একটা রাস্তা পরিষ্কার করার বাজেটও ছিল 2,500 কোটি টাকা। সুতরাং তার বিরুদ্ধে যে সংঘবদ্ধ দুর্নীতির অভিযোগ প্রমাণিত হয় নাই, কিন্তু এই ইলজাম প্রথম আলো, ডেইলি স্টার এবং সংঘবদ্ধভাবে যেটা হয়েছে সেইটা তার একটা পিছুটান। কিন্তু আমরা কি দেখছি কিনা যে রাষ্ট্র পরিচালনার শুরু থেকে তিনি সমস্ত রকম সেই অভিযোগগুলো যেন মাথাচাড়ে না দিতে পারে সেজন্য তিনি ব্যবস্থা নিচ্ছেন। সুতরাং আমি মনে করি, আমি বলছি দুর্নীতি হবেই, আপনি একবার বন্ধ করতে পারবেন না, নিয়ন্ত্রণে রাখতে হবে, কিন্তু নিয়ন্ত্রণে যে উনি রাখার চেষ্টা করবেন সেটার মর্নিংটা তিনি আমাদের দেখিয়েছেন। সেটাই আমাদের আশাবাদী হতে হবে। আমরা জানি না রাষ্ট্র কোথায় যেয়ে দাঁড়াবে, কিন্তু আশাবাদী হওয়া যথেষ্ট আমরা কারণও দেখতে পাচ্ছি। ধন্যবাদ শাহেদ আলম ভাই আপনাকে, ধন্যবাদ প্রফেসর ডক্টর সাইফুল আলম, আপনাদের দুজনকে। দর্শক, আর কাবুল প্রশ্নগুলো সহজ আজকের মতো এখানেই শেষ করছি। অনুষ্ঠানটি পুনঃপ্রচার হবে আগামীকাল সকাল 7টায়। ফিরছি কাল রাত 9টায় নতুন অতিথিদের সঙ্গে নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, গ্লোবাল টেলিভিশনের সঙ্গেই থাকুন।